তোমাদের সকলকে এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। তোমরা সকলেই হেলদি রয়েছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজকের টপিক ক্লাস 10 মাধ্যমিক হিস্ট্রি, তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। আজকের এই ভিডিওতে আমরা কি করব? সন্ন্যাসী ফকির বিদ্রোহ, বাংলার ওয়াহাবি ফরাজি আন্দোলন আর পাগলপন্থী বিদ্রোহ, এছাড়া নীল বিদ্রোহ আর পাবনা কৃষক বিদ্রোহ। দেখো, ব্রিটিশ শাসনকালে বাংলায় কয়েকটি অত্যন্ত শক্তিশালী কৃষক বিদ্রোহ সংগঠিত হয়। অর্থাৎ ব্রিটিশ শাসনকালে বাংলায় কয়েকটি অত্যন্ত খুব শক্তিশালী কৃষক বিদ্রোহ হয়। এর কারণ কি ছিল? কৃষকদের ক্ষোভ অর্থাৎ রাগ। কৃষকদের রাগ এইসব বিদ্রোহের মূল কারণ ছিল। কিন্তু কোনো না কোনো পর্যায়ে ধর্মের বিশেষ ভূমিকাও দেখা যায়। শুধুমাত্র কৃষকরাই নয়, কোনো কোনো ক্ষেত্রে ধর্মের বিশেষ ভূমিকাও দেখা যায়। এই বিদ্রোহগুলির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলন, ফরাজি আন্দোলন এবং পাগলপন্থী বিদ্রোহ। এই চারটি বিদ্রোহ ও আন্দোলনের মধ্যে ধর্মের বিশেষ ভূমিকা দেখা যায়। ক্লিয়ার? প্রথমেই কি রয়েছে? সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয় 1763 খ্রিস্টাব্দে এবং এই বিদ্রোহ চলে 1800 থেকে 1802 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1800 খ্রিস্টাব্দের পর থেকে আস্তে 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 কমে যায়। প্রথম এই বিদ্রোহ কোথায় হয়? ঢাকায়। 1763 খ্রিস্টাব্দে প্রথম এই বিদ্রোহ হয় কোথায়? ঢাকায়। ক্লিয়ার? এরপর আমরা কি জানবো? এই বিদ্রোহর কারণ কি, কোথায় হয়েছিল আর নেতৃত্ব কারা কারা দিয়েছিলেন। দেখো, মোঘল আমল থেকেই, যে সময় মোঘলরা ভারতে শাসন করত, এমনকি তার আগে থেকেও বিভিন্ন সন্ন্যাসীরা উত্তরবঙ্গ থেকে বাংলা ও বিহারে তীর্থযাত্রা করতে আসতো। এমনকি মোঘল আমল থেকে উত্তর ভারতের হিন্দু মুসলিম উভয় দুই সম্প্রদায়ের বহু সন্ন্যাসী ও ফকির বাংলা ও বিহারের বিভিন্ন অংশে তীর্থ ভ্রমণের জন্য আসত। উত্তর ভারতের হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের বহু সন্ন্যাসী ও ফকির বাংলা ও বিহারের বিভিন্ন অংশে তীর্থ ভ্রমণের জন্য আসত এবং তারা যখন ফিরে যেত, ফিরে যাওয়ার সময় তারা জমিদার ভূস্বামীদের কাছ থেকে অনুদান লাভ করত। কিছু টাকা পয়সা বা কিছু বস্ত্র বা কিছু খাদ্য তারা অনুদান হিসাবে পেত। যখন তারা উত্তর ভারতের দিকে আবার ফিরে যেত, তখন জমিদার বা ভূস্বামীদের কাছ থেকে তারা কিছু অনুদান পেত। এই সন্ন্যাসী ও ফকিরদের অনেকেই আবার এই সব স্থানে বাংলা ও বিহারের বিভিন্ন স্থানে স্থায়ীভাবে বসবাস শুরু করে। উত্তর ভারত থেকে বাংলা ও বিহারে তীর্থ ভ্রমণে এসে তারা এই সব অঞ্চলে স্থায়ীভাবে থাকতে শুরু করে।
কৃষিকাজ তাদের প্রধান জীবিকা হিসাবে গ্রহণ করলেও তাদের প্রধান জীবিকা কি ছিল? কৃষিকাজ। এছাড়া তারা কি করত? নিয়মিত ধর্ম চর্চা করত, ধর্ম নিয়ে চর্চা করত এবং ধর্মীয় পোশাক পরে দলবদ্ধভাবে তীর্থ ভ্রমণে যেত। তাদের প্রধান জীবিকা কি ছিল? কৃষিকাজ। এছাড়া তারা কি করত? নিয়মিত ধর্ম চর্চা করত আর দলবদ্ধভাবে ধর্মীয় পোশাক পরে তীর্থ ভ্রমণে যেত। ক্লিয়ার? এই সময় ইংরেজ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ও তাদের সহযোগী জমিদাররা এই সন্ন্যাসী ও ফকিরদের উপর অত্যাচার শুরু করে। এর বিরুদ্ধে সন্ন্যাসী ও ফকিররা যে বিদ্রোহ করে তা সন্ন্যাসী ফকির বিদ্রোহ নামে পরিচিত। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ও তাদের সহযোগী জমিদাররা শোষণ ও অত্যাচার করে কাদের উপর? এই সন্ন্যাসী ও ফকিরদের উপর। এর বিরুদ্ধে তারা যে বিদ্রোহ করে তা সন্ন্যাসী ফকির বিদ্রোহ নামে পরিচিত। ক্লিয়ার? এরপর এই সন্ন্যাসী ফকির বিদ্রোহের সম্পর্কে আমরা জানতে পারব কোন উপন্যাস বা কার লেখনীর দ্বারা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে আর দেবী চৌধুরী রানীর উপন্যাসে আমরা এই সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ পাই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর দেবী চৌধুরী রানী। ক্লিয়ার? এরপর তোমাদের মনে প্রশ্ন হবে যে এই বিদ্রোহের কারণ কি? অত্যাচার, শোষণ তো বুঝলাম, এছাড়া আর কি কি রয়েছে? দেখো, ইংরেজ সরকার প্রথমত যে কাজটা করে সেটা কি? কর বৃদ্ধি করে, ভূমি রাজস্ব বৃদ্ধি করে দেয়। জমিদার ও কৃষকদের উপর চাপানো অতিরিক্ত রাজস্বের কারণে সন্ন্যাসী এবং ফকিরদের অনুদান কমে যায়। যেহেতু জমিদার এবং কৃষকদের উপর করের বোঝা বেড়ে যায়, তাই তারা আর সন্ন্যাসী ও ফকিরদের অতটা পরিমাণে অনুদান দেয় না। ক্লিয়ার? এরপর বাংলায় এই সন্ন্যাসী ও ফকিরদের প্রবেশ নিষিদ্ধ বা তাদের বাধা দেওয়া হয়। বাংলায় তাদের প্রবেশ করতে বাধা দেয়া হয়। ক্লিয়ার? এছাড়া যারা এই সমস্ত অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করত তাদের ভূমি রাজস্বের পরিমাণও অস্বাভাবিক বৃদ্ধি ও সেই সঙ্গে সরকার ও জমিদারের শোষণ। এছাড়া তীর্থযাত্রায় কর আরোপ করা হয়, মানে তীর্থযাত্রা করলে কর দিতে হবে, এবং ধর্মাচরণেও বাধা দেয়া হয়, মানে ধর্ম চর্চাও করা যাবে না, এতেও বাধা দেয়া হয়। এই সমস্ত কারণে তারা ইংরেজ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে বিদ্রোহ করে। এছাড়া 1771 খ্রিস্টাব্দে অন্তত 150 জন সন্ন্যাসী ফকিরকে তারা হত্যা করে। এই সমস্ত কারণে সন্ন্যাসী ফকিররা ক্রুদ্ধ হয়ে যায় এবং ইংরেজদের বিরুদ্ধে সন্ন্যাসী ফকির বিদ্রোহ করে। ক্লিয়ার? কারণ কি কি বললাম? জমিদার ও কৃষকদের উপর অতিরিক্ত কর, যার জন্য তাদের অনুদান কমে যায়। বাংলায় প্রবেশ বাধা দেয়। তারপর কি? যারা এখানে থাকতো তাদের ভূমি রাজস্বের পরিমাণ বৃদ্ধি করে দেয় অস্বাভাবিকভাবে। এছাড়া সরকার ও জমিদাররা তাদের উপর অত্যাচার করে। তীর্থযাত্রায় কর এবং ধর্মচর্চায় বাধা দেওয়া,
এছাড়া 1771 খ্রিস্টাব্দে 150 জনকে হত্যা, প্রায় 150 জনকে, এর বেশিও হতে পারে, 150 জনের কম নয়, প্রায় 150 জনকে হত্যা করে। এই সমস্ত কারণে তারা ইংরেজ এবং ইংরেজদের সহযোগীদের উপর রেগে যায় এবং বিদ্রোহ করে। এই বিদ্রোহের কয়েকজন নেতার নাম দেখো। সন্ন্যাসীরা কার পুজো করে? দেবদেবীর, অর্থাৎ দেবী চৌধুরী রানী। প্রথমে কি মনে রাখবো? দেবী চৌধুরী রানী। তারপর ভবানী পাঠক। ভবানী পাঠক খুব ইম্পর্টেন্ট নাম, বারবার পরীক্ষায় আসে। ভবানী পাঠক। চেরাগ আলী। কি নাম? চেরাগ আলী। মজনু শাহ। মজনু শাহ। মুসা শাহ। কৃপানাথ। দেবী চৌধুরী রানী, ভবানী পাঠক, চেরাগ আলী, মজনু শাহ, মুসা শাহ আর কৃপানাথ। আর প্রথমে কি বলেছিলাম? কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দের মধ্যে? একদম 1763 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ আর 1802 খ্রিস্টাব্দ পর্যন্ত চলে, কিন্তু 1800 খ্রিস্টাব্দের পর আস্তে আস্তে কমে যায়। প্রথম কোথায় হয়? ঢাকায়। ক্লিয়ার? উত্তরবঙ্গ থেকে বাংলা ও বিহারে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের সন্ন্যাসী ও ফকিররা তীর্থযাত্রায় আসত। তাদের উপর ইংরেজরা বিভিন্নভাবে অত্যাচার করে। ক্লিয়ার? এরপর কি রয়েছে? আরো কয়েকটি নাম জানতে হবে, যেমন কোন কোন জায়গায় হয়েছিল। যে এই বিদ্রোহ শুরু তো হয় ঢাকায়, এছাড়া ময়মোহন সিংহ, ফরিদপুর, কোচবিহার, জলপাইগুড়ি, মেদিনীপুর, বীরভূম প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। কি বললাম? এই বিদ্রোহ ঢাকায় শুরু হলেও ময়মোহন সিংহ, ফরিদপুর, কোচবিহার, জলপাইগুড়ি, মেদিনীপুর, বীরভূম প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। ঢাকায় শুরু হয়েও ময়মনসিংহ, ফরিদপুর, কোচবিহার, জলপাইগুড়ি, মেদিনীপুর, বীরভূম প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। ক্লিয়ার? সন্ন্যাসী ফকির বিদ্রোহ আশা করছি তোমাদের মাথায় গেঁথে গেছে। এরপর কি রয়েছে? বাংলায় ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি কথার অর্থ হলো নবজাগরণ। ওয়াহাবি কথার অর্থ নবজাগরণ। আব্দুল ওয়াহাব নামে জনৈক ব্যক্তি 18 শতকে আরব দেশে, কোথায়? আরব দেশে ইসলাম ধর্মে যে সংস্কার আন্দোলন শুরু করেন তা ওয়াহাবি আন্দোলন নামে পরিচিত। কে শুরু করে? আব্দুল ওয়াহাব। কোথায়? আরব দেশে। কিসের জন্য? ইসলাম ধর্মের সংস্কারের জন্য যে আন্দোলন শুরু করেন তা ওয়াহাবি আন্দোলন নামে পরিচিত। ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন উত্তরপ্রদেশের রায় বেরিলির বাসিন্দা। কোথায়? উত্তরপ্রদেশের রায় বেরিলির বাসিন্দা সৈয়দ আহমদ। ভারতের ওয়াহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা বা প্রাণপুরুষকে সৈয়দ আহমদ। ক্লিয়ার? এরপর বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা ছিলেন তিতুমির। বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা ছিলেন তিতুমির। তার প্রকৃত নাম মীর নিসার আলী। তিতুমির প্রকৃত নাম মীর
নিসার আলী। দেখো, এই তিতুমি মক্কায় হজ করতে গিয়ে বা মক্কায় হজে গিয়ে তিনি ভারতের ওহাবি আন্দোলনের প্রাণপুরুষ সৈয়দ আহমেদের সান্নিধ্যে এসে ওহাবি আদর্শে অনুপ্রাণিত হন। তিনি মক্কায় হজে গিয়ে কার সঙ্গে দেখা হয়? ভারতের ওয়াহাবি আন্দোলনের প্রাণপুরুষ সৈয়দ আহমেদের সঙ্গে। এরপর তিনি ওয়াহাবি আদর্শে অনুপ্রাণিত হন এবং বাংলায় ফিরে তিনি দরিদ্র ও নির্যাতিত মুসলিমদের নিয়ে অত্যাচারী জমিদার, মহাজন ও নীলকর সাহেবদের বিরুদ্ধে এক শক্তিশালী আন্দোলন গড়ে তোলেন। তিনি সেখান থেকে বাংলায় ফিরে দরিদ্র নির্যাতিত মুসলিমদের নিয়ে অত্যাচারী জমিদার, মহাজন ও নীলকর সাহেবদের বিরুদ্ধে এক শক্তিশালী আন্দোলন গড়ে তোলেন। তিতুমির 1830 খ্রিস্টাব্দে 300 অনুগামী নিয়ে পুরার জমিদার কৃষ্ণদেব রায়ের বাড়ি আক্রমণ করেন। 1830 খ্রিস্টাব্দে তিতুমিরের নেতৃত্বে 24 পরগনা, নদিয়া, যশোহর, মালদাহ, রাজশাহী, ঢাকা প্রভৃতি জেলাগুলিতে ওহাবি আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে। তিতুমির নেতৃত্বে 24 পরগনা, নদিয়া, যশোহর, মালদাহ, রাজশাহী, ঢাকা প্রভৃতি জেলাগুলিতে ওয়াহাবি আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে। বহু দরিদ্র ও নিম্ন বর্গের হিন্দুরাও এই আন্দোলনে যোগ দেয়। ব্রিটিশ শাসিত ভারতবর্ষকে তারা দার উল হাব বা শত্রুর দেশ বা বিধর্মীদের দেশ বলে ঘোষণা করে। ব্রিটিশ শাসিত ভারতবর্ষকে তারা দার উল হাব বা বিধর্মীদের দেশ বলে ঘোষণা করে। তা দার উল ইসলাম বা ইসলামের পবিত্র ভূমিতে পরিণত করার ডাক দেন। তারা কিসের ডাক দেন? দার উল ইসলাম, অর্থাৎ ইসলামের পবিত্র ভূমিতে পরিণত করার ডাক দেন। ক্লিয়ার? প্রথম এই ওয়াহাবি আন্দোলন কোথায় শুরু হয়েছিল? আরবে। কিসের জন্য? ইসলাম ধর্মের সংস্কারের জন্য। কে শুরু করেছিল? আব্দুল ওয়াহাব। ক্লিয়ার? ভারতে প্রথম কে শুরু করেছিল? সৈয়দ আহমেদ। বাংলায় প্রথম কে শুরু করেছিল? তিতুমির। ক্লিয়ার? এরপর তিতুমির বারাসাত বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চলে ব্রিটিশ শাসনের অবসান ঘোষণা করেন। তিনি বারাসাতের বসিরহাটের বিভিন্ন অঞ্চলে কি ঘোষণা করলেন? এখানে ব্রিটিশ শাসনের অবসান হলো বা অবসান করলাম, এখানে আর ব্রিটিশরা শাসন করতে পারবে না। তিনি নিজেকে বাদশাহ এবং মঈনুদ্দিনকে প্রধানমন্ত্রী এবং গোলাম মাসুমকে সেনাপতি ঘোষণা করেন। তিনি নিজেকে বাদশাহ, মঈনুদ্দিনকে প্রধানমন্ত্রী আর গোলাম মাসুমকে সেনাপতি ঘোষণা করেন। তিনি নারকেল বেরিয়া গ্রামে, কোথায়? নারকেল বেরিয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করে তার দপ্তর প্রতিষ্ঠা করেন। তাহলে কে বাঁশের কেল্লা তৈরি করেছিল? তিতুমির। কোথায়? নারকেল বেরিয়া গ্রামে। ক্লিয়ার? এই ঘটনা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। তিতুমির নেতৃত্বে বাংলায় ওহাবি আন্দোলন
এর অপর নাম বারাসাত বিদ্রোহ। কেন? তিনি বারাসাতে নারকেল বেরিয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করে তার দপ্তর প্রতিষ্ঠা করেছিলেন। তাই এই ঘটনা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। স্থানীয় জমিদার ও নীলকরদের বাহিনী তিতুমিরের কাছে পরাজিত হলে ভারতের বড়লাট লর্ড বেন্টিং তিতুমিরের বিরুদ্ধে অভিযান চালায়। কত খ্রিস্টাব্দে? 1831 খ্রিস্টাব্দে। তিতুমি ও তার কয়েকজন অনুগামী প্রকাশ্যে যুদ্ধে প্রাণ দেন। বাঁশের কেল্লা কামানের গোলার আঘাতে ধ্বংস হয়ে যায়। বহু বিদ্রোহীদের ফাঁসি ও দীর্ঘমেয়াদী কারাদণ্ড হয়। এইভাবে বাংলার ওহাবি আন্দোলন শেষ হয়। আশা করছি পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার। বাংলার ওয়াহাবি আন্দোলন। এরপর কি রয়েছে? ফরাজি আন্দোলন। ফরাজি কথার অর্থ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য, মানে ইসলাম যে কর্তব্যগুলো নির্দিষ্ট করেছে সেগুলি বাধ্যতামূলকভাবে করতে হবে বা মানতে হবে। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন হাজি শরীয়ত উল্লাহ। হাজি শরীয়ত উল্লাহ। ক্লিয়ার? এই আন্দোলন বাংলার ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, যশোর প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে। এই আন্দোলন বাংলার ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, যশোর প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে। শরীয়ত উল্লাহর পর দুদু মিগা বা দুদু মিয়া ও নোয়া মিয়া বা মিগ্গা এই বিদ্রোহের নেতৃত্ব দেন। শরীয়ত উল্লাহর পর এই বিদ্রোহের নেতৃত্ব দেন দুদু মিগা আর নোয়া মিগা। ক্লিয়ার? দেখো, আরবি ভাষায় ফরাজি শব্দের অর্থ হল ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য। ফরিদপুর জেলার বাহাদুরপুরের মৌলভী হাজি শরীয়ত উল্লাহ ইসলাম ধর্মের সংস্কারের উদ্দেশ্যে 1820 খ্রিস্টাব্দে ফরাজি নামে একটি ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। কিসের জন্য? ইসলাম ধর্মের সংস্কারের উদ্দেশ্যে 1820 খ্রিস্টাব্দে ফরাজি নামে একটি ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। কে? হাজি শরীয়ত উল্লাহ। তিনি ঘোষণা করেন যে ইসলাম বিরোধী বিভিন্ন কুসংস্কার ইসলাম ধর্মে প্রবেশ করে ধর্মকে অপবিত্র করছে। এক ঈশ্বরবাদ, সামাজিক সাম্য সহ কোরআনের নির্দেশ যথাযথভাবে পালন করে ধর্মকে পবিত্র করতে হবে। তিনি কি বলেন? এক ঈশ্বরবাদ, সামাজিক সাম্য সহ কোরআনের নির্দেশ যথাযথভাবে পালন করে ধর্মকে পবিত্র করতে হবে। ইসলাম ধর্মের সংস্কারের উদ্দেশ্যে শরীয়ত উল্লাহর নেতৃত্বে যে আন্দোলন গড়ে ওঠে তা ফরাজি আন্দোলন নামে পরিচিত। ইসলাম ধর্মের সংস্কারের উদ্দেশ্যে শরীয়ত উল্লাহর নেতৃত্বে যে আন্দোলন গড়ে ওঠে তা ফরাজি আন্দোলন নামে পরিচিত। ফরাজি আন্দোলন 20 শতকের প্রথম দশক পর্যন্ত চলে। ধর্মীয় আন্দোলন হিসেবে শুরু হলেও পরবর্তীকালে এতে রাজনৈতিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। ধর্মীয় আন্দোলন হিসেবে শুরু হলেও
এই আন্দোলন পরবর্তীকালে রাজনৈতিক বিভিন্ন বৈশিষ্ট্য এতে লক্ষ্য করা যায়। শরিয়ত উল্লাহর ভারতবর্ষকে দার উল হারাব বা বিধর্মীর দেশ ঘোষণা করে বলেন যে এদেশ ধর্মপ্রাণ মুসলিমদের বাসযোগ্য নয়। তিনি দরিদ্র জনগণকে নিয়ে অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তিনি দরিদ্র জনগণকে নিয়ে অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, খুলনা, যশোর, দক্ষিণ 24 পরগনা প্রভৃতি জেলায় এই আন্দোলনের ব্যাপক প্রসার ঘটে। ক্লিয়ার? শরিয়ত উল্লাহর মৃত্যুর পর এই আন্দোলনের নেতৃত্ব দেন ওস্তাদ নামে পরিচিত তার পুত্র মোহাম্মদ মুসিন। তার পুত্র মোহাম্মদ মুসিন, তিনি কি নামে পরিচিত ছিলেন? ওস্তাদ। তাকেই বলা হয় দুদু মিয়া বা দুদু মিজ্ঞা। তিনি ঘোষণা করেন ঈশ্বরের জমির খাজনা আদায়ের অধিকার জমিদারদের নেই। ঈশ্বরের জমির খাজনা আদায়ের অধিকার জমিদারদের নেই। তার নেতৃত্বে লক্ষ লক্ষ দরিদ্র কৃষক আন্দোলনে সামিল হয়। একটি শক্তিশালী লাঠিয়াল বাহিনী ও গুপ্তচর বাহিনী গড়ে তুলে দুদু মিয়া অত্যাচারী জমিদার ও নীলকরদের বাসভবন আক্রমণ করেন। জমিদার, নীলকর ও সরকারের বিরুদ্ধে তার স্লোগান ছিল জমির মালিক আল্লাহ, তাই কৃষকরা অন্য কাউকে খাজনা দিতে বাধ্য নয়। তার স্লোগান কি ছিল? জমির মালিক আল্লাহ, তাই কৃষকরা অন্য কাউকে খাজনা দিতে বাধ্য নয়। দুদু মিয়ার মৃত্যুর পর তার পুত্র নোয়া মিয়া আন্দোলনের নেতৃত্ব দেন। ক্লিয়ার? প্রথমে নেতৃত্ব কে দিয়েছেন? শরিয়ত উল্লাহ। তার মৃত্যুর পর তার ছেলে দুদু মিয়া, তার মৃত্যুর পর তার ছেলে নোয়া মিয়া এই আন্দোলনের নেতৃত্ব দেয়। আশা করছি পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। এরপর কি রয়েছে? পাগলপন্থী বিদ্রোহ, 1824 থেকে 27 খ্রিস্টাব্দ। পাগলপন্থী বিদ্রোহ 1824 থেকে 27। এই 24 থেকে 27 বছরের ছেলেমেয়েরা একটু কিসের জন্য পাগল হয়ে যায়? যাই হোক, 1824 থেকে 27 পাগলপন্থী বিদ্রোহ। দেখো, ময়মনসিংহ জেলার শেরপুর অঞ্চলে গারো উপজাতি বসবাস করত। ময়মনসিংহ জেলার শেরপুর অঞ্চলে গারো উপজাতি বসবাস করত। ফকির করিম শাহ বা চাঁদ গাজী নামে জনৈক ব্যক্তি উপজাতীয় গারোদের মধ্যে এক নতুন ধর্মমত প্রচার করেন। তাহলে কে নতুন এই গারো উপজাতিদের মধ্যে ধর্মমত চালু করে? করিম শাহ, ফকির করিম শাহ। ক্লিয়ার? পাগলপন্থী নামে পরিচিত। করিম শাহের মৃত্যুর পর তার পুত্র টিপু শাহের নেতৃত্বে 1824 খ্রিস্টাব্দে যে জমিদার ও ব্রিটিশ বিরোধী আন্দোলন পরিচালিত হয় তা পাগলপন্থী আন্দোলন নামে পরিচিত। কি বললাম? করিম শাহের মৃত্যুর পর তার পুত্র
টিপু শাহের নেতৃত্বে পাগলপন্থী গারো জনগণ জমিদার মহাজন ও ইংরেজদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে সামিল হয়। এই আন্দোলন পাগলপন্থী বিদ্রোহ নামে পরিচিত। টিপু শাহের নেতৃত্বে পাগলপন্থী বিদ্রোহ 1824 খ্রিস্টাব্দে। ক্লিয়ার। এই বিদ্রোহের মূল কারণ ছিল গারোদের উপর অর্থনৈতিক শোষণ ও অত্যাচার। এরপর কি হয়, ইংরেজ সরকার এই গারো উপজাতির উপর করের বোঝা চাপিয়ে দেয়। এর প্রতিবাদে পাগলপন্থীরা খাজনা দেওয়া বন্ধ করে। কর বাড়িয়ে দেওয়ার জন্য তারা প্রতিবাদ করে এবং খাজনা দেওয়া বন্ধ করে দেয়। জমিদারদের ঘরবাড়ি আক্রমণ করে এবং শেরপুর দখল করে এবং সেখানকার জমিদাররা সেখান থেকে পালিয়ে যায়। 1827 খ্রিস্টাব্দে টিপু শাহ ইংরেজদের হাতে বন্দী হয় এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলে বিদ্রোহের প্রথম পর্বের অবসান ঘটে। 1824 খ্রিস্টাব্দে টিপু শাহের নেতৃত্বে পাগলপন্থী বিদ্রোহ হয়। ক্লিয়ার। আর শেষ হয় 1827 খ্রিস্টাব্দে, যখন ইংরেজরা টিপু শাহকে গ্রেপ্তার করে এবং তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। ক্লিয়ার। এরপর কি রয়েছে, নীল বিদ্রোহ এবং পাবনা কৃষক বিদ্রোহ। দেখো, নীলকররা দরিদ্র কৃষকদের উপর বিভিন্নভাবে অত্যাচার করত, শোষণ করত, পীড়ন করত। এর মাধ্যমে তারা বাধ্য করত নীল চাষ করার জন্য। তাই নীলকররা বিভিন্নভাবে দরিদ্র কৃষকদের উপর অত্যাচার করে নীল চাষ করতে বাধ্য করত। কৃষকরা খাদ্যশস্য উৎপাদন না করে নীল চাষ করতে বাধ্য হতো। এমনকি তাদেরকে মারধর করা হতো, তাদের বাড়ির কন্যা সন্তান বা স্ত্রীকে তুলে নিয়ে যাওয়া হতো, সম্মানহানি করা হতো। এছাড়াও তাদের জায়গা জমি কেড়ে নেওয়া হতো, তাদের ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হতো। এই সমস্ত অত্যাচার তাদের উপর করা হতো। কেন? যাতে নীল চাষ করতে চাষিরা বাধ্য হয়। নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে বাংলার ক্রুদ্ধ কৃষকরা 1859 খ্রিস্টাব্দে যে বিদ্রোহ শুরু করে তা নীল বিদ্রোহ নামে পরিচিত। নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে বাংলার ক্রুদ্ধ কৃষকরা 1859 খ্রিস্টাব্দে যে বিদ্রোহ শুরু করে তা নীল বিদ্রোহ নামে পরিচিত। নদিয়ার কৃষ্ণনগরের ছৌগাছা গ্রামের দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস নীল বিদ্রোহের নেতৃত্ব দেন। দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস নীল বিদ্রোহের নেতৃত্ব দেন। বিদ্রোহ ক্রমে যশোহর, খুলনা, ফরিদপুর, মুর্শিদাবাদ, রাজশাহী, মালদহ প্রভৃতি জেলায় ছড়িয়ে পড়ে। ক্লিয়ার। 1859 খ্রিস্টাব্দে দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাসের নেতৃত্বে বাংলার কৃষকরা নীলকরদের বিরুদ্ধে যে বিদ্রোহ করে তা নীল বিদ্রোহ নামে পরিচিত। ক্লিয়ার। দেখো, যেহেতু এই নীল বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো বা পটভূমি, কারণ, ফলাফল, বিস্তার এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসে। অর্থাৎ
নীল বিদ্রোহ থেকে একটি 8 নম্বরের প্রশ্ন আসার চান্স খুব বেশি, বা বারবার এই প্রশ্নটি আসে। তাই নীল বিদ্রোহের কারণ এই অংশে আমরা করব, পয়েন্টগুলো জানবো এবং তার ভিতরে কি কি রয়েছে একটুখানি হালকা আমরা পড়ে রাখবো। দেখো, নীল বিদ্রোহের কারণ, প্রথম পয়েন্ট কি? নীলকরদের অত্যাচার। দ্বিতীয় পয়েন্ট কি? দাদন প্রথা। নীলকরদের অত্যাচার, দাদন প্রথা। নেক্সট কি রয়েছে? প্রতারণা ও কারচুপি। প্রতারণা ও কারচুপি। এরপর পঞ্চম আইন, তারপর অবিচার, আর শেষে পত্র পত্রিকার প্রভাব। নীলকরদের অত্যাচার, দাদন প্রথা, প্রতারণা, পঞ্চম আইন, অবিচার আর পত্র পত্রিকার প্রভাব। ক্লিয়ার? প্রথম পয়েন্ট কি রয়েছে? নীলকরদের অত্যাচার। দেখো, জাস্ট শোনো, ভালো করে মন দিয়ে শুনে নাও, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। নীলকররা নীল চাষিদের নানাভাবে অত্যাচার করে নীল চাষ করতে বাধ্য করত, অলরেডি জানি। অনিচ্ছুক চাষিদের কি করা হতো? মারধর করা হতো, আটকে রাখা হতো, স্ত্রী কন্যার সম্মানহানি করা হতো এবং চাষের সরঞ্জাম লুট করত এবং ঘরে আগুন লাগিয়ে দেয়া হতো প্রভৃতি নানাভাবে চাষিদের অত্যাচার করত। কেন? যাতে এই অত্যাচারের ভয়ে তারা নীল চাষ করতে বাধ্য হয়। ক্লিয়ার? চাষিরা এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিদ্রোহ ঘোষণা করে। তাই নীলকরদের অত্যাচার ক্লিয়ার থাকতো না। এরপর কি রয়েছে? দাদন প্রথা। দেখো, দাদন কথার অর্থ কি? অগ্রিম অর্থ নেওয়া বা অগ্রিম অর্থ দেওয়া। নীলকররা চাষিদের দাদন দিত, মানে অগ্রিম অর্থ দিত। অভাবের সময় চাষিরা অগ্রিম অর্থ নিত কাদের থেকে? এই নীলকরদের থেকে। প্রতি বিঘায় 2 টাকা অগ্রিম অর্থ নিত। ক্লিয়ার? প্রতি বিঘায় 2 টাকা। এবার এই অগ্রিম টাকা দিয়ে চাষির সবচেয়ে ভালো জমিতে নীল চাষ করতে বাধ্য করত। এই 2 টাকা দিয়ে চাষির সব থেকে ভালো জমিতে নীল চাষ করতে বাধ্য করত। একবার কেউ যদি দাদন নেয় তাহলে সে আর নীলকরদের হাত থেকে বাঁচতে পারবে না, তাকে নীল চাষ করতেই হবে। এরপরের পয়েন্ট কি ছিল? প্রতারণা ও কারচুপি। দেখো, নীলকররা নীল চাষিদের বিভিন্নভাবে প্রতারিত করত, মানে কারচুপি করত। নীল কেনার সময় নীলের ওজন কম দেখাতো। ক্লিয়ার? ওজনে কি? বেশি মাল নিয়ে তারা ওজনটা কম দেখাতো। এইভাবে তারা কি করতো? নীল চাষিদের ঠকাতো। কম দামে নীল বিক্রি করতে বাধ্য করত। নীলকররা চাষিদের থেকে কম দামে নীল কিনতো, জোর করে কম দামে বিক্রি করতে বাধ্য করত। ক্লিয়ার? তাছাড়া জোর করে বিভিন্নভাবে অর্থ আদায় করত। ক্লিয়ার? এরপর কি রয়েছে? পঞ্চম আইন। 1830 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং পঞ্চম আইন পাশ করেন। 1830 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং পঞ্চম আইন পাশ করেন এবং ঘোষণা করেন যে কোনো চাষি দাদন নিয়ে নীল চাষ না করলে তাকে গ্রেপ্তার করা হবে ও তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এর ফলে নীল চাষিদের উপর অত্যাচার অনেক বেড়ে গিয়েছিল। পঞ্চম আইন কে? লর্ড উইলিয়াম বেন্টিং। কত খ্রিস্টাব্দে? 1830 খ্রিস্টাব্দে। এর বক্তব্য কি ছিল? যে কেউ যদি দাদন নেয় তাহলে
তাকে নীল চাষ করতেই হবে, আর যদি না করে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে এবং তার সমস্ত সম্পত্তি কেড়ে নেওয়া হবে। ক্লিয়ার? এর ফলে নীল চাষিদের উপর অত্যাচার আরও বেড়ে যায়। এরপর কি ছিল? অবিচার। অত্যাচারিত নীল চাষিরা আদালতে গিয়েও সুবিচার পেত না। অত্যাচারী এই নীলকরদের বিরুদ্ধে যদি কোনো চাষি আদালতে যেত তাহলেও সেখানে গিয়ে সুবিচার পেত না। ক্লিয়ার? আইন ছিল নীলকরদের স্বার্থ রক্ষার জন্য, চাষিদের জন্য নয়। তাহলে আইন ছিল নীলকরদের স্বার্থ রক্ষার জন্য, চাষিদের জন্য নয়। তাছাড়া পুলিশ প্রশাসন সবই ছিল নীলকরদের পক্ষে। তাই তারা কি করে? নীল বিদ্রোহ করে। পত্র পত্রিকার প্রভাব। দেখো, নীল চাষিদের উপর নীলকরদের এই অকথ্য অত্যাচারের কথা সেই সময়ের বিভিন্ন পত্রপত্রিকায় ও লেখায় প্রকাশিত হয়েছে। এর ফলেও নীল বিদ্রোহ হয়। যেমন হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের, কি? হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু প্যাট্রিয়ট। হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। হরিশ হিন্দু, হরিশ হিন্দু বা হরি হিন্দু মনে রাখবে। হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। আর দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক এ বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। ক্লিয়ার? এই সমস্ত কারণে নীল চাষিরা বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ক্লিয়ার? এরপর কি রয়েছে? পাবনা কৃষক বিদ্রোহ 1870 খ্রিস্টাব্দে। দেখো, 1870-এর দশকে বাংলার পাবনায় কৃষকরা জমিদারের বিরুদ্ধে যে বিদ্রোহ করেছিল তা পাবনা বিদ্রোহ নামে পরিচিত। 1870-এর দশকে বাংলার পাবনায় কৃষকরা জমিদারের বিরুদ্ধে বা জমিদারদের বিরুদ্ধে যে বিদ্রোহ করেছিল তা পাবনা বিদ্রোহ নামে পরিচিত। এই বিদ্রোহের নেতা কারা কারা ছিলেন? ঈশানচন্দ্র রায় নামে এক তালুকদার। ঈশানচন্দ্র রায় নামে এক তালুকদার আর দুজন জোতদার। একজনের নাম শম্ভুনাথ পাল, শম্ভুনাথ পাল, আর একজন খুদি মোল্লা। কি? খুদি মোল্লা। ঈশানচন্দ্র রায়, শম্ভুনাথ পাল আর খুদি মোল্লা এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। এবার এই বিদ্রোহের পিছনে কারণ কি? অতিরিক্ত খাজনা আদায়। খাজনা বলতে ভূমি রাজস্ব কর। 1859 খ্রিস্টাব্দে সরকার দশম আইন পাশ করে। 1859 খ্রিস্টাব্দে সরকার দশম আইন পাশ করে এবং এই আইনে কি বলা হয়? যে অকারণে কৃষকদের কাছ থেকে জমিদার অতিরিক্ত রাজস্ব আদায় করতে পারবে না। এই আইনে কি বলা হয়? জমিদাররা কৃষকদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করতে পারবে না। কিন্তু জমিদাররা বিভিন্নভাবে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করে। এই জন্য পাবনার কৃষকরা ক্রুদ্ধ হয়ে যায়। এছাড়া জমি থেকে কৃষকদের উচ্ছেদ করে। অর্থাৎ এই দশম আইনে বলা হয় যে কৃষকদের জমির মালিকানা দেওয়া হবে।
এই 10ম আইনে কি বলা হয়, কৃষকদের জমির মালিকানাও দেয়া হবে, কিন্তু এই আইনে ফাঁকি দিয়ে জমিদাররা অতিরিক্ত খাজনা আদায় করার জন্য জমি থেকে পুরনো কৃষকদের উচ্ছেদ করার চেষ্টা করে, কারণ নতুন কৃষকদের স্বল্পকালের জন্য দিয়ে বেশি খাজনা পাওয়া যায়। ক্লিয়ার? তাহলে প্রথম কি ছিল, যে অতিরিক্ত খাজনা আদায় করা যাবে না, 10ম আইনে পাশ হয় 1859 খ্রিস্টাব্দে, কিন্তু জমিদাররা তা না মেনে অতিরিক্ত খাজনা আদায় করত জোর করে। এরপর পুরনো কৃষকদের তাদের জমি থেকে উচ্ছেদ করার চেষ্টা করে, এর জন্য কৃষকরা রেগে যায়। আর জমি জরিপ পদ্ধতি, অর্থাৎ নতুন জমির জরিপ পদ্ধতিতে কারচুপি করে, অর্থাৎ জমির মাপে কম বেশি করে কৃষকদের ঠকানো হতো, এবং এর মাধ্যমে যাতে খাজনা বেশি আদায় করা যায় তার জন্য তারা জমির এই কারচুপি করত। ক্লিয়ার? জমিদাররা নতুন জমির জরিপ পদ্ধতিতে কৃষকদের জমির মাপে কারচুপি করে খাজনা বৃদ্ধি করার চেষ্টা করে। এছাড়াও রয়েছে মিথ্যা মামলা। জমিদাররা কৃষকদের মিথ্যা মামলায় জড়িয়ে তাদের সর্বশ্রান্ত করে দিত, মানে সবকিছু কেড়ে নিত। জমিদাররা কৃষকদের মিথ্যা মামলায় জড়িয়ে তাদের সবকিছু কেড়ে নিত। এই সমস্ত কারণে কৃষকরা ক্রুদ্ধ হয়ে 1873 খ্রিস্টাব্দে পাবনার ইউসুফ জাই পরগনায় কৃষকরা একটি রায়তি সমিতি, রায়ত মানে কি কৃষক, রায়তি সমিতি গঠন করে। এই সমিতি জমিদারদের বেআইনি খাজনা বৃদ্ধির প্রতিবাদ করে, কৃষকদের কাছ থেকে চাঁদা আদায় করে জমিদারের বিরুদ্ধে মামলা করে। 2-4 জায়গায় দাঙ্গা হাঙ্গামা হলেও এই আন্দোলনটি ছিল মূলত আইনের পথেই পরিচালিত, মানে আইন অনুসারেই এই আন্দোলন বা বিদ্রোহ হয়েছিল। এই আন্দোলন ক্রমে ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে। পাবনা কৃষক বিদ্রোহ কবে হয়? 1870 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? কাদের নেতৃত্বে? ঈশান চন্দ্র রায়, শম্ভুনাথ পাল, খুদি মোল্লা। কেন হয়? অতিরিক্ত খাজনা আদায়, জমি থেকে কৃষকদের উচ্ছেদ, জমির জরিপ পদ্ধতিতে কারচুপি আর মিথ্যা মামলা। এই সমস্ত ক্ষেত্রে জমিদাররা কৃষকদের উপর অত্যাচার করে, তাই বাংলার পাবনা অঞ্চলের কৃষকরা একত্রিত হয়ে এই জমিদারদের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করে তা পাবনা বিদ্রোহ নামে পরিচিত। আশা করছি তোমাদের এই সমস্ত বিদ্রোহগুলো ক্লিয়ার। দেখো, লেখা দেখার থেকে ভালো করে বিষয়টাকে শুনে নাও, কারণ এরপর বিভিন্ন পিডিএফ সহ তোমাদের পড়িয়ে দেওয়া হবে বা মুখস্থ করিয়ে দেওয়া হবে, যেটা তোমরা পরীক্ষায় লিখবে। কিন্তু এই আগের ভিডিওটা আর এই ভিডিওটা প্রধানত তোমাদের শোনার জন্য, যাতে তোমরা বিষয়টা বোঝো, যাতে একটা আন্দাজের মধ্যে থাকে যে কোথায় কি হয়েছে, কত খ্রিস্টাব্দে হয়েছে, কে কে নেতৃত্ব দিল, কোথায় হলো, আর কেন এই বিদ্রোহগুলো হচ্ছে। মূল কারণ কি? অত্যাচার, অবিচার। ক্লিয়ার? আর খাজনা বৃদ্ধি, অর্থাৎ কৃষকদের থেকে বা কোনো একটি সম্প্রদায়ের থেকে অর্থ লুট করা। এর জন্যই মূলত তাদের
বিদ্রোহের পথ বেছে নিতে হয়। ক্লিয়ার? আজকে আমরা তাহলে কি কি করলাম? সন্ন্যাসী ফকির বিদ্রোহ, বাংলার ওয়াহাবি ফরাজি আন্দোলন, পাগলপন্থী বিদ্রোহ, এছাড়া নীল বিদ্রোহ আর পাবনা কৃষক বিদ্রোহ। তোমরা অবশ্যই ভালো করে সমস্ত বিদ্রোহগুলো একবার চোখ বোলাবে। এরপর যখন পিডিএফ সহ আসবে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ছোট ছোট প্রশ্নগুলো বইয়েতে নোট করো, অর্থাৎ পেন্সিল দিয়ে মার্ক করো, যেখানে নাম, এখানে সাল, এখানে এই পত্রিকা, এখানে এই গ্রন্থ, এই সমস্ত জায়গাগুলো একটু মার্ক করে নাও। এই অধ্যায়টা একটু বই থেকে মার্ক করে পড়ো, তাহলে অনেকটা ইজি লাগবে। তারিখ ই মোহাম্মদিয়া তোমাদের বইয়েতে একটা ছোট্ট অংশে দেখবে লেখা রয়েছে, ওই জায়গাটাও তোমরা একটুখানি পড়বে। তো চলো আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। My dear viewers, your support in the form of subscriptions, likes, comments, and shares is what keeps our channel thriving. You are the heartbeat of this community, and we appreciate every single interaction. Together, we can continue to create amazing content that informs, entertains, and uplifts. So if you haven't already, I encourage you to subscribe, like, comment, and share. And don't forget to hit that notification bell so you never miss an update. Thank you for being a part of our journey. Until next time.